পাঠক পাঠিকাদের অপেক্ষায় অবসান ঘটিয়ে স্টেজ থেকে মাইক্রোফোন হাতে নিয়ে একজন অ্যাঙ্কারের মতন মহিলা ঘোষণা দিয়ে মঞ্চে ডাকলেন অরুকে। কিন্তু আশেপাশে কোথাও তো অরু নেই। আমন্ত্রিত পাঠক পাঠিকারা এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে লেখিকাকে, কিন্তু দেখা নেই তার। ব্যাপারটা হতাশাজনক। লেখিকা মানুষ, এইটুকুনি তো কমন সেন্স থাকা উচিত ছিল। পাবলিকেশনসের অ্যাঙ্কার মেয়েটা নিজেও হুট করে ঘোষণা দিয়ে বেশ বিব্রত বোধ করছেন সবার সামনে। এমনই একটা সময় ঘোষণার প্রায় 5 মিনিট পাঁচেক পরে হলের মধ্যে প্রবেশ করে শাড়ি পরিহিত একজন রমণী। ছাইরঙা শিফনের শাড়িটায় কুচি ঠিকঠাক করতে করতেই মেয়েটা উঠে এলো মঞ্চে। হাঁটু অবধি নেমে আসা লম্বা চুলগুলোতে আলগোছে কানের পাছে গুছে অ্যাঙ্কারের অনুমতির সাপেক্ষে মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে মেয়েটি বলেওছে, শুভ সকাল পাঠকবৃন্দ। এতক্ষণ যাবৎ অপেক্ষা করিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আসলে বিলম্বটা ইচ্ছাকৃত নয়। আজ সকালের ফ্লাইটেই বাংলাদেশে এসেছি আমি। ফ্লাইট কিছুটা ডিলে হওয়ার দরুন এই বিলম্ব। তবুও আমি নিজের সবার কাছে ক্ষমা প্রার্থী। অনুগ্রহ করে ক্ষমা করবেন আমায়। এই পর্যায়ে পাঠক পাঠিকাদের করতালের আওয়াজ শোনা গেল, যার অর্থ তারা সকলে লেখিকার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেছেন। সকলের করতালের আওয়াজে মিষ্টি করে হাসল লেখিকা। অতঃপর পুনরায় মাইক্রোফোনটা মুখের সামনে এনে বলল, আমরা উপন্যাস নিয়ে কথা বলবো, এর চরিত্রগুলোর যথাযথ বিশ্লেষণ করব। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি অরোরা জাহান চৌধুরী, গ্রাজুয়েট ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। সেই সাথে পারিবারিক কোম্পানিতেই ইন্টার্নশিপ করছি এবছর। লেখালেখিটা আমার পেশা নয়, আর না তো আয়ের কোনো উৎস। শখ করে লিখি আমি, কারণ আমি কল্পনা বিলাসী। কলমের আঁচড়ে কল্পনাগুলো জীবন্ত ফুটিয়ে তুলতে পারলে আত্মতৃপ্তি পাই আমি। যেহেতু আমার মূল পেশা কিংবা পড়াশোনার অংশ সাহিত্য নয়, তাই একটা উপন্যাস বইয়ের পাতায় আনতে আমার 3 বছর লেগে গেল। তবুও আমার এইটুকু ক্ষুদ্র জ্ঞানকে এতটা সমাদর করার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতার্থ পাঠকবৃন্দ। আমার মেয়ে তখন থেকে গেছে আর তুই এখানে ভাষণ দিচ্ছিস? এর পরের বাক্যটা আর শেষ করতে পারল না অরু। তার আগেই কোথা থেকে যেন একটা লম্বা মতো সুদর্শন যুবক উঠে এলো স্টেজে। তার কোলে 2 কি 2.5 বছরের একটা পিচ্চি মেয়ে বাবু। বাবুটার চোখ ছলছল করছে। চেরির মতো কোমল মিষ্টি নিষ্পাপ অধরখানা উল্টে গিয়ে ঠেকেছে চিবুক বরাবর। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে কান্নাকাটি করেছে সে। মুখের সামনে মাইক্রোফোন থাকায় হলে উপস্থিত সকলে শুনতে পেলেও তাদের লেখিকা মহোদয়কে বাচ্চা কাঁদানোর অবরাতে বড়সড় ধমক দিয়েছে একজন লোককে। কৃতিকের এহেন ঝাড়িতে ওর সামনে উপস্থিত সকলের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল। অতঃপর কৃতিকের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে 2 হাতে বাড়িয়ে কোলে নিল মেয়েকে। মায়ের উষ্ণ স্পর্শ পেতেই মেয়ে কান্নাকাটি ভুলে আলতো করে মাথাটা এলিয়ে দিল মায়ের বুকে। মেয়ে তার মাকে কাছে পেয়ে শান্ত হয়েছে। ব্যাপারটা বুঝতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কৃতিক। মেয়েটাও হয়ে বাবার ফটোকপি, যে সে অরুকে ছাড়া কিছুই বুঝে না। এদিকে কৃতিকের দুনিয়া তার একমাত্র মেয়ে। মেয়ের কোনো অসন্তুষ্ট কিছুতেই বরদাস্ত করে না সে। অরু স্টেজে দাঁড়িয়ে কিছুক্ষণ মেয়েকে আদর দিল। অতঃপর কৃতিকের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করে ঠোঁট উল্টালো। কৃতিক তাতে কোনোরূপ পাত্তা দিল না। উল্টো অরুর হাত টেনে ধরে ওকে স্টেজ থেকে নামাতে নামাতে বলল, হয়েছে, আর ভাষণ দিতে হবে না। তোর আমার মেয়ের খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে, চল এক্ষুনি। অরু করুণ কণ্ঠে বলল, তাই বলে এভাবে ইভেন্টের মাঝখানে চলে গেলে ওরা তো আমাকে জরিমানা করবে। কৃতিক যেতে যেতে জবাব দেয়, করলে করুক, তোকে না এই মাসে স্যালারি দিয়েছি, সেখান থেকে দিয়ে দিবি। অরু মুখ কালো করে বলল, আমার প্রথম স্যালারি ছিল ওটা। তাহলে আর কি, জরিমানা না দিতে পেরে জেলে যাবি।
তখন আপনার মেয়ে কি হবে? ও তো কাঁদবে। অরুর কথায় থেমে গেল কৃতিক। পেছনে ঘুরে নিজের ঘুমন্ত মেয়ের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা তার সত্তা, তারই অংশ। ভাবলেই ভেতরটা কেমন গলে যায়। মায়ার জোয়ারে ফুল ফেপে ওঠে হৃদয়টা। কৃতিকের জীবনে এখনই দুইটা মেয়ে, যাদের কাছে ও ভীষণ অসহায় আর ভীষণ কৃতজ্ঞ। এদের ছাড়া যে ওর দুনিয়া অচল। আর এই বাচ্চা মেয়েটা ওর সব কিছু। এই মেয়ের জন্য জীবনটা দিয়ে দিতেও বোধহয় দ্বিতীয়বার ভাববে না কৃতিক। কৃতিকের জীবনে কখনো নারীর টান ছিল না, আর না তো ও মেয়েদের খুব একটা পছন্দ করত কোনো কালেই। ওই জন্যই হয়তো উপরওয়ালা ওকে দুজন ভালোবাসার মেয়ে উপহার দিয়েছেন, যারা এই মুহূর্তে ওর সামনেই দাঁড়িয়ে আছে। কি হলো, কি ভাবছো? আজকাল ওরও আপনি তুমি গুলিয়ে ফেলে। ব্যাপারটা দারুণ লাগে কৃতিকের। এই মুহূর্তেও সেই তুমি শুনে ধ্যান ভঙ্গ হলো ওর। মেয়ের দিকে থেকে নজর সরিয়ে ওর কাছাকাছি এগিয়ে এসে কৃতিক বলল, ঠিক আছে, যা। আমার মেয়ের জন্য তোর জরিমানার টাকা মওকুফ। এখন চল, তোদেরকে কৃতিক কুঞ্জে ড্রপ করে দিয়ে আমি একটু ফ্যাক্টরি ভিজিটে যাব। কথা শেষ করে অরু সমেত আবারও হনহনিয়ে হাঁটা দেয় কৃতিক। অরু পুনরায় কৃতিককে বাধা দিয়ে বলল, আস্তে হাঁটুন না, শাড়ি পরে আছি, বাবুকে নিয়ে পড়ে যাব তো। কৃতিক থামল। এরপর দু কদম পিছিয়ে অরুর কোমর চেপে ধরে ওকে নিজ বাহুতে তুলে নিতে নিতে বলল, বেবি, একে শক্ত করে ধর। কৃতিকের কাণ্ডে থতমত খেয়ে গেল অরু। সামনে হাইওয়ে, সবাই তাকিয়ে আছে, অথচ কৃতিকের তাতে কোনো রূপ হেলদোল নেই। সে মা মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে পার্কিং লটের দিকে। এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে অরু দাঁত খিচিয়ে তেতো কণ্ঠে কৃতিককে বলল, কি হচ্ছেটা কি, সবাই দেখছে। ভুলে যাচ্ছেন কেন, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। অরুর কথায় কর্ণপাত না করে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিক ধমকালো ওকে। শাট আপ। সবার দিকে নজর দিতে বলি তোকে। জাস্ট ফোকাস অন মি অ্যান্ড মাই ডটার। গ্যাংমা! মেরির রংমহলের সবচেয়ে কর্নারে যে রকিং চেয়ারটা রয়েছে, সেখানেই বসে বসে বেশ মনোযোগ দিয়ে ফিলোসফির একটা চমৎকার বই পড়ছিলেন আজমেরি শেখ। আজকাল অবসরের বেশিরভাগ সময়ই এখানে কাটান তিনি। একাই কাটান নিজের পছন্দের বইগুলোর সাথে। আজমেরি শেখের মতে বইয়ের মাঝে অন্যরকম একটা সুঘ্রাণ রয়েছে, যা তাকে প্রশান্তি দেয়। আর নীরবে বসে একা একাই সেই বইয়ের সুঘ্রাণ বিশ্লেষণ করলে তো আর কথাই নেই। কিন্তু আজ সেই নীরবতায় বিঘ্ন ঘটিয়ে বই পড়ার মাঝখানে মনোযোগ ক্ষুণ্ণ করে ভেসে এলো একটা ছোট্ট বাচ্চার আধো আধো গলার আওয়াজ। আচানক সেই অযাচিত ডাকে পেছনে ঘুরলেন আজমেরি শেখ। দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে একটা ছোট্ট বারবি ফর্ক পরিহিত বাচ্চা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ে তার আটকানো ভেলভেটের তৈরি লাল রঙা দুটো ব্যালরিনা জুতো। পিঠ অবধি ছড়ানো রেশমের মতো হালকা বাদামি চুলগুলোকে সাবধানে হ্যালো কিটি হ্যাডব্যান্ড দিয়ে আটকানো। ফর্সা তুলতুলে তার শরীরের গঠন দেখেই বোঝা যাচ্ছে কোনো আলালের ঘরের দুলালি হবে হয়তো, যার মাথার চুল থেকে পায়ের নখ অবধি ভীষণ যত্ন আদরে মোড়ানো। বাচ্চা মেয়েটার হাসি হাসি মুখ দেখে আজমেরি শেখের চোখে সবার আগে ভেসে উঠল জায়ান কৃতিকের রাগী চেহারাটা। কিন্তু মেয়েটা তো হাসছে, কি আশ্চর্য! আজমেরি শেখ খুব একটা ভাবলেন না, বরং হাতের ইশারা করে কাছে ডাকলেন বাচ্চা মেয়েটাকে। আশকারা পেয়ে মেয়েটা তৎক্ষণাৎ কুড়কুড়িয়ে দৌড়ে এলো। তিনি হাতের বইটা সাইডে রেখে হাঁটু মুড়ে মেয়েটার মুখোমুখি বসলেন। অতঃপর নরম গলায় বাচ্চাটাকে শোধালেন, গ্র্যান্ডমা কাকে বলে তা কি তুমি জানো? পাপা বলেছে গ্র্যান্ডমা মানে দাদু নানু দুটোই। আমি যে তোমার গ্র্যানি, সেটা কে শেখালো তোমায়? মেয়ে তৎক্ষণাৎ জবাব দিল, পাপা। আজমেরি শেখ ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছেন আজ। কৃতিক তাহলে তার পরিচয় মেয়ের কাছে এইভাবে তুলে ধরেছে।
সারা জীবন তো দা কুমড়োর মতোই আচরণ করে এসেছে। এই 3 বছরে চিকিৎসার জন্য বহুবার ইউএসএ গিয়েছেন আজমির শেখ। সেখানে তিনি অনুর বাসায় থাকলেও কৃতিকের বাড়ির রাস্তাও মারাননি কোনো কালে। আর না তো কৃতিক কখনো যেচে পড়ে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে তাকে। অথচ সেই কৃতিকের মতো মানুষই কিনা নিজের মেয়েকে এরকম সুশিক্ষা দিয়ে বড় করেছে, ব্যাপারটা কল্পনাতীত। আজমির শেখ নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছেন না। বাচ্চা মেয়েটা তার গোল গোল ভাসমান চোখ দুটো মেলে তাকিয়ে আছে আজমিরের পানে। তাই তিনিও এবার নিজের ভ্রম থেকে বেরিয়ে এসে পিচ্চিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাচ্চা? মেয়েটা যেন কথা বলতে খুব আগ্রহী, তেমন করে চনমনে উত্তর দিল সে। কিয়ারা জায়ান চৌধুরী। যতদূর বোঝা গেল ওর নাম কিয়ারা। যা শুনে বিস্মিত আজমির শেখ। মাথায় খেলে গেল আরেকটা নাম, কিয়ারা রোজারিও। তিনিও নিজ মনের আগত প্রশ্নগুলোকে আবারও বাচ্চা মেয়েটার নিকট উগরে দেবেন, তার আগেই কিয়ারাকে ডাকতে ডাকতে দরজায় এসে হাজির হলো অরু। চোখের সামনে অরুকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন আজমির শেখ। মনের মধ্যে দানা বাঁধা অন্য সকল প্রশ্নকে বাদ দিয়ে অস্ফুটেই তিনি মেয়েকে শোধালেন। ওর নাম কিয়ারা। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করল। কে রেখেছে এই নাম? আবারও শোধালেন আজমেরি। অরু মেয়ের লম্বা চুলগুলো রাবার ব্যান্ডের সাহায্যে উপরে তুলে বেঁধে দিতে দিতে বলল, ওর পাপা। আজমেরি শেখ অমায়িক হাসলেন, জানালেন, ভারী মিষ্টি হয়েছে তোমার মেয়ে, পুরোই বাবার ফটোকপি। মায়ের কথা শুনে আশ্চর্য বনে গেল অরু। কিছুটা কৌতূহল নিয়ে বলে উঠল, ওর পাপার মতো দেখতে হয়েছে, আর তুমি কিনা ওকে মিষ্টি বলছো মা? কিন্তু তুমি তো ওর পাপাকে খুব অপছন্দ করো, এক কথায় দেখতেই পারো না। অরুর কথা শুনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়ে ডিভানে বসলেন আজমেরি। চোখের সামনে প্রশস্ত দেওয়ালে ফ্রেমবন্দি হয়ে আছে তার যৌবনকালের আধপৌরো একখানা ছবি। সেদিকে একধেনে পরখ করতে করতে কিছু মনে করার মতো করে আজমেরি বলে ওঠেন, আমি আসলে জায়ান কৃতিককে নয়, তোমার প্রতি তার মাত্রার অতিরিক্ত আসক্তিকে পছন্দ করি ওরও। এখন হয়তো কারণটা জিজ্ঞেস করবে কেন করি, তাই না? অরু হ্যাঁ না কিছুই বলল না, শুধু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইল মায়ের পানে। আজমেরি শেখ পুনরায় বললেন, তোমাদের বাবার স্বভাব চরিত্র খানিকটা কৃতিকের মতোই ছিল। কৃতিক যেমন তোমার প্রতি ভীষণভাবে আসক্ত, ইস্তিয়াকও আমার প্রতি আসক্ত ছিল। ওর আসক্তিগুলি ছিল ভয়ানক, কিন্তু আমি সেই আসক্তির মাঝে তীব্র সুখ অনুভব করতাম। মনে হতো এমন একজন মানুষ জীবনে থাকলে আর কি চাই। সেই মুগ্ধতার জের ধরেই ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার বাবাকে। কিন্তু বিয়ের কিছু বছর যেতে লোকটার মাত্রাতিরিক্ত ভালোবাসা অসুস্থ ভালোবাসায় পরিণত হতে থাকে। কেউ আমার দিকে চোখ তুলে তাকালেও দিন দুপুরে তাকে কঠিন শাস্তি দিত তোমার বাবা। ছেলে বন্ধু তো দূরের থাক, আমার মেয়ে বান্ধবীদের পর্যন্ত আমার হাত ধরার অপরাধে হাতের রগ কেটে দিত সে। তারপর বাড়িতে এসে চোটপাট মারামারি অশান্তি তো ছিল প্রতিদিনের রুটিন। আমি যদি তাকে ছেড়ে চলে যেতে চাইতাম তো সে আমার সামনে নিজেকে এমনভাবে আঘাত করত যা দেখে আত্মা শিউরে উঠত আমার। বারবার ক্ষমা করে দিতাম এই ভেবে যে মানুষটা আমার জন্য পাগল, আমাকে ভালোবেসে পাগল। কিন্তু না, দিনকে দিন তার অসুস্থ ভালোবাসায় হাঁপিয়ে উঠেছিলাম আমি। কারণ সময়ের সাথে সাথে লোকটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আগে যাদের শুধু শাস্তি দিয়ে ক্ষান্ত হতো তাদের এবার কৌশলে হত্যা করতে শুরু করলো সে। আর কি বিভৎস তাদের খুনের ধরন তা ভাবতেও পারবে না তুমি। কথার এই পর্যায়ে এসে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেললেন আজমেরি। কিছুটা সময় নিলেন নিজেকে শান্ত করার জন্য। অতঃপর চোখ খুলে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, তখনই বুঝেছিলাম লোকটা আসলে সাধারণ মস্তিষ্কের কোনো স্বাভাবিক মানুষ নয়, সে সাইকোপ্যাথ। কিন্তু জায়ান তো সাইকোপ্যাথ নয় মা। অরুর কথায় ওর পানে দৃষ্টি নিক্ষেপণ করলেন আজমেরি।
অরু এগিয়ে এসে মায়ের পাশে ডিভানে বসতে বসতে শান্ত স্বরে বলল, জায়ান কৃত্তিক প্রচণ্ড রাগী, বদমেজাজি,